বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দ, অত্র কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই তোমাদেরকে অন্য একটি বিষয়ে আলোকপাত করতে চাই। মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। এই মাদকে আসক্ত হয়ে আমাদের তরুণ সমাজ দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদক যেমন আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনকে ধ্বংসের সম্মুখীন করছে, তেমনি ভাবে মাদক আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনেও অনেক কলহের সৃষ্টি করছে। তো শিক্ষার্থীবৃন্দ, বর্তমান সমীক্ষায় দেখা যায় যে আমাদের দেশে যত অপরাধ সংঘটিত হয়, এই অপরাধের পিছনেও মাদককে অন্যতম প্রধান কারণ হিসাবে আখ্যায়িত করা হয়। তো আমরা এই মরণ ব্যাধি মাদক থেকে দূরে থাকব। কৌতূহলের বশেও আমরা এই মাদকের নিকটবর্তী হব না। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমাদের মূল টপিকসে ফিরে আসি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, পাঠ পরিচিতি। আজকের আমাদের পাঠ পরিচিতি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নাম্বার 1, লেকচার নাম্বার 2। লেকচারের শিরোনাম প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণীর শ্রেণীবিন্যাসের নীতি, প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শিক্ষণফল। তো শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, সেখান থেকে আমরা আসলে কি কি শিখতে পাবো। আমরা প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ব্যাখ্যা করতে পারবো, আমরা প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার নীতি ব্যাখ্যা করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো প্রথমে আমরা আসি প্রাণী কারা। প্রাণী হচ্ছে সেই সব জীব যারা পরভোজী, সাধারণত সচল, নির্দিষ্ট দেহ আকৃতি, বিশিষ্ট উত্তেজনায় সাড়া প্রদান করে এবং সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না, তাদেরকে প্রাণী বলা হয়। প্রাণীর শ্রেণীবিন্যাস, আমরা যে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, শ্রেণীবিন্যাস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো প্রাণীদের আকার আকৃতি ও প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যাবলী, পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে যে বিভিন্ন দল উপদল, অর্থাৎ পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি প্রভৃতি স্তরে বিন্যাস করার পদ্ধতিকেই বলা হয় শ্রেণীবিন্যাস। তো আমরা এবারে আসবো যে এই শ্রেণীবিন্যাসের যে ব্যবহৃত ভিত্তি, সেই ভিত্তিগুলি কি আমরা একটু দেখে নেই একে একে। তো 1 নম্বর হচ্ছে দেখেন আকৃতি, বডি শেপ। 2 নম্বর হচ্ছে সংগঠন মাত্রা, গ্রেডস অফ অর্গানাইজেশন। 3 নম্বর হচ্ছে জীবন পদ্ধতি, ওয়ে অফ লিভিং। 4 নম্বর হচ্ছে কোষের সংখ্যা, নাম্বার অফ সেল। 5 নম্বরে আছে গুণস্তর, জার্মিনাল লেয়ার্স। 6 নম্বরে আছে প্রতিসাম্যতা, সিমেট্রি। 9 নম্বরে আছে ক্লিভেজ। 10-এ আছে সিলম। 11-তে আছে খন্ডায়ন, মেটামেরিজম বা সেগমেন্টেশন। 12 নম্বরে অঞ্চলায়ন, ফ্র্যাগমেন্টাইজেশন। 14 নম্বরে নোটোকর্ড। 15 নম্বরে হচ্ছে মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রাল কলাম। 16 নম্বর হচ্ছে কোস্টিক নালী অর্থাৎ এলিমেন্টারি ক্যানাল। তো এই সব ভিত্তির উপরে নির্ভর করে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করব। আমরা চলে আসি একে একে। প্রথমে আসি দেহের আকারের ভিত্তিতে। দেহের আকারের ভিত্তিতে প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আনুবীক্ষণিক তথা মাইক্রো অ্যানিমাল। আনুবীক্ষণিক বলতে আসলে এটা বোঝায় যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদেরকে দেখা যায় না, অর্থাৎ খালি চোখে দেখা যায় না। আর বৃহত্তর প্রাণী হচ্ছে তাদেরকে খালি চোখে দেখা যায়, অর্থাৎ আকারে বড়, তারাই হচ্ছে বৃহত্তর প্রাণী। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। দেখো যে আনুবীক্ষণিক প্রাণী হচ্ছে অ্যামিবা, তারপরে প্যারামেসিয়ামাস,
তারপরে হচ্ছে ইউগ্লেনা। এই যে তিনটি উদাহরণ দিলাম, এরা কিন্তু খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখতে পাওয়া যাবে না, তাই এদেরকে আণুবীক্ষণিক প্রাণী বলা হয়। অন্যদিকে বৃহত্তর প্রাণীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে লেবিওরোমিটা, রুই মাছ, তারপরে আছে প্রোটোফ্রেনাস মেলানোস্টিকাস ব্যাং, তারপরে আছে গ্যাভিয়া পোর্সেলাস অর্থাৎ গিনিপিগ। এগুলি আমরা খালি চোখে দেখতে পাই, তাই এদেরকে বৃহত্তর প্রাণী বলা হয়। এরপরে আসি আমরা সংগঠন মাত্রা। সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীদেরকে চার ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে কোষীয় মাত্রার গঠন বা সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন বলা হয়। উদাহরণ হচ্ছে পরিফেরার পর্বভুক্ত যে প্রাণীরা আছে এরা হচ্ছে কোষীয় মাত্রার গঠন। অর্থাৎ এই কোষীয় মাত্রার মধ্যে বোঝায় যে এদের দেহের কোষীয় শ্রমবর্ধন দেখা যায়, অর্থাৎ কোনো টিস্যুর আবির্ভাব এখানে ঘটে না, থাকলে দুর্বল থাকে এবং কোষগুলি পৃথক পৃথক ভাবে বিভিন্ন ধরনের শারীরবৃত্তিক কাজ করে থাকে। দুই নাম্বার হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, অর্থাৎ এখানে টিস্যুর আবির্ভাব ঘটে, কোষের পাশাপাশি টিস্যুর আবির্ভাব ঘটে, অর্থাৎ টিস্যু কিছু কাজ সম্পন্ন করে থাকে, নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য টিস্যুর আবির্ভাব ঘটে। তো নিউট্রিয়া পর্বভুক্ত যেসব প্রাণী আছে তারাই হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। তিন নম্বরে আছে টিস্যু অঙ্গ মাত্রার গঠন, অর্থাৎ এখানে কোষ টিস্যুর সাথে সাথে অঙ্গের আবির্ভাব ঘটে। অঙ্গ হচ্ছে কয়েকটি টিস্যুর সমন্বয়ে গঠিত হয় এবং এখানে অঙ্গগুলোর মধ্যে শ্রম বিভাজন দেখা যায়, অর্থাৎ নির্দিষ্ট অঙ্গ নির্দিষ্ট কাজ করে থাকে। প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে এই টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। 4 নম্বর হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অর্থাৎ এখানে এই অঙ্গের সাথে সাথে তন্ত্রের সিস্টেমের আবির্ভাব ঘটে, এদেরকে অর্গান সিস্টেম গ্রেড অফ অর্গানাইজেশন বলা হয়। অর্থাৎ তন্ত্র তন্ত্র বলতে আমরা কি বুঝি, কিছু অঙ্গের সমন্বয়ে গঠিত আহ আহ, মানব অঙ্গের গঠিত হয় তন্ত্র, যা মানবদেহের নির্দিষ্ট বা জীবের নির্দিষ্ট শারীরিক কাজ সম্পন্ন করে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পুষ্টিতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, এগুলো হচ্ছে তন্ত্রের উদাহরণ, অর্থাৎ তন্ত্র কিছু অঙ্গের সমন্বয়ে গঠিত হয়। তো উদাহরণ হচ্ছে নেমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত যেসব পর্ব আছে সেই পর্বের অন্তর্ভুক্ত প্রাণীরা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এরপরে আসি আমরা জীবন পদ্ধতির ভিত্তিতে। জীবন পদ্ধতির ভিত্তিতে প্রাণীদেরকে এই দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বাধীনজীবী বা মুক্তজীবী, ফ্রি লিভিং বলা হয়, যেমন কবুতর। অর্থাৎ এদের জীবন ধারণের জন্য কারোর উপর নির্ভর হতে হয় না, এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং এরা অন্য প্রাণীর সংস্পর্শে বসবাস করে সেসব প্রাণীর ক্ষতি সাধন করে না, অর্থাৎ এরা পরজীবী নয়। আর দুই নম্বর যেটা পরজীবী বা প্যারাসাইট, এরা হচ্ছে যে জীবন ধারণের জন্য অন্য জীবের উপরে নির্ভরশীল, অন্য জীবের সংস্পর্শে এরা বসবাস করে এবং সেই জীব থেকে এরা পুষ্টি সংগ্রহ করে সেই পোষক তথা হোস্টের ক্ষতি সাধন করে, কিন্তু নিজেরা উপকৃত হয়। অর্থাৎ পরজীবিতায় পরজীবী উপকৃত হয় এবং পোষক ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের সম্পর্কে যে প্রাণীরা জড়িত তাদেরকে হচ্ছে পরজীবী বলা হয়। উদাহরণ হিসাবে যেমন যকৃৎ কৃমি, প্যাসিওলা হেপাটিকা, এটা হচ্ছে এই ভেড়া জাতীয় গরু, ছাগল, ভেড়া, এদের যকৃতে বসবাস করে একটি কৃমি, এই কৃমিটা হচ্ছে পরজীবীর উদাহরণ। এরপরে আসি আমরা কোষ সংখ্যার ভিত্তিতে। কোষ সংখ্যার ভিত্তিতে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে এককোষী বা ইউনিসেলুলার প্রাণী, অর্থাৎ এরা একটি মাত্র কোষ নিয়ে গঠিত হয়, যেমন প্রোটোজোয়া উপরাজ্যভুক্ত যত প্রাণীরা আছে তারা হচ্ছে এককোষী প্রাণী। উদাহরণ হচ্ছে অ্যামিবা, ইউগ্লেনা, এরাই হচ্ছে প্রোটোজোয়ান উপরাজ্যভুক্ত প্রাণী। দুই নম্বর যেমন উদাহরণ অ্যামিবা আমি লিখেছি, দুই নাম্বার অ্যামিবা, অ্যান্টামিবা, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। তারপরে আমরা আসি বহুকোষী বা মাল্টিসেলুলার প্রাণী। এরা হচ্ছে পরিফেরা থেকে কর্ডেটা পর্যন্ত যেসব প্রাণী আছে তারা হচ্ছে বহুকোষী, অর্থাৎ এরা দুইয়ের অধিক, একের অধিক, দুই বা ততোধিক কোষ নিয়ে এদের দেহ গঠিত হয়। আমরা একটু উদাহরণ দেখি, যেমন হাইড্রা লিডিয়া পর্বের একটি প্রাণী, তারপরে আছে দোয়েল, কক্সিকাস সোলারিস, কর্ডাটা এরা, তারপরে মানুষ, হোমো সেপিয়েন্স, এরা সবাই বহুকোষী, অর্থাৎ একের অধিক কোষ নিয়ে এদের দেহ গঠিত। এরপরে আসি আমরা ভ্রূণ স্তরের ভিত্তিতে। ভ্রূণ স্তরের ভিত্তিতে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে দ্বিস্তরীয় অর্থাৎ ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। তো ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলতে আসলে আমরা কি বুঝি, এটা হচ্ছে এদের গ্যাস্ট্রোলা, ভ্রূণের গ্যাস্ট্রোলা দশায় এদের যে কোষীয় স্তর দেখা যায় সেই কোষীয় স্তরগুলিকে ভ্রূণ স্তর বলা হয়। তো ভ্রূণ স্তর যদি দুইটা থাকে, অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্ম যদি থাকে শুধুমাত্র, তাহলে সেই সব প্রাণীকে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী বলা হয়। লিডেরিয়া পর্বভুক্ত প্রাণীরাই হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, উদাহরণ আছে হাইড্রা। আচ্ছা, এরপরে আসি ত্রিস্তরীয় অর্থাৎ ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী। ট্রিপ্লো হচ্ছে এদের সেই গ্যাস্ট্রোলা দশায়, ভ্রূণের গ্যাস্ট্রোলা দশায় এই তিনটি কোষীয় স্তর দেখা যায়, আর অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম নামক তিনটি
ভ্রূণীয় কোষ স্তর থাকে। প্লাটিহেল মিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত যত প্রাণী আছে সবই ত্রিস্তরী তথা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। উদাহরণ হচ্ছে ফিতাকৃমি, জিনিয়াস, সোডিয়াম, তারপর মানুষ, হোমোসেপিয়েন্স। আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে দেখি। তো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে এইটা 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 একদম কেন্দ্রে, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে দেহগহ্বর, সিলম বলা হয়। তাহলে এইটা হচ্ছে এন্ডোডার্ম আর বাইরে এটা হচ্ছে এক্টোডার্ম। তাহলে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এন্ডোডার্ম এই দুটি ভ্রূণীয় স্তর দেখা যায়, তাই এরা হচ্ছে দ্বিস্তরের প্রাণী। অন্যদিকে এটা হচ্ছে ত্রিস্তরী। ত্রিস্তরী যে এক্টোডার্ম আছে, তারপরে এন্ডোডার্ম, মাঝখানে যে সাদা বর্ণের হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম। তাহলে এই যে তিনটি ভ্রূণীয় স্তর দেখা যাচ্ছে, তাই এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এরপরে আমরা দেখবো হচ্ছে এই দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য। তো দেখো যে পার্থক্য হচ্ছে কোষ স্তরের কথা আগেই বললাম যে দ্বিস্তরীতে দুটি কোষ স্তর থাকে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। ত্রিস্তরীতে তিনটি কোষ স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তারপরে দ্বিস্তরী প্রাণীতে এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি অকোষীয় স্তর থাকে, কিন্তু ত্রিস্তরী প্রাণীতে এই ধরনের কোনো কোষ স্তর থাকে না। ভ্রূণ স্তরের পরিণতি যদি বলি, পরিণতি হচ্ছে যে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে যে কোষগুলি টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, কিন্তু ত্রিস্তরী প্রাণীতে এই ভ্রূণীয় স্তরগুলি বিভিন্ন টিস্যু, অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। দ্বিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট উপস্থিত, ত্রিস্তরী প্রাণীতে নেমাটোসিস্ট নেই। দ্বিস্তরী প্রাণীতে পলিপু মেডুসা এর উভয় দশা বা কোনো একটি দশা বিদ্যমান থাকে, ত্রিস্তরী প্রাণীতে এ ধরনের কোনো দশা দেখা যায় না। দ্বিস্তরী প্রাণীদের দেহগহ্বরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রন বলা হয়, অন্যদিকে ত্রিস্তরী প্রাণীর দেহগহ্বরকে সিলম বলা হয়। এবারে আমরা আসি প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী শ্রেণী। প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণীদেরকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম দেখা আছে গোলীয় প্রতিসাম্য, স্ফেরিক্যাল সিমেট্রি। গোলীয় প্রতিসাম্য বলতে বোঝায় যে এদের দেহতলের যে কোনো দিকে এদেরকে সমান সমান খণ্ডে সুষম ভাগে ভাগ করা যায়। উদাহরণ হচ্ছে ভলভক্স, রেডিওজ। এটা দেখতে সাধারণত বলের মতো গোলক আকৃতির হয়। 2 নাম্বার হচ্ছে অরীয় প্রতিসাম্য, রেডিক্যাল সিমেট্রি। রেডিক্যাল সিমেট্রি বলতে বোঝাচ্ছে এদের লম্ব অক্ষ বরাবর 2 এর অধিক তলে এদেরকে বিভক্ত করা যায়, তাই এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি। যেমন হাইড্রা ভালগারিস, জেলিফিশ আছে অরিয়েলিয়া, অরিটা, সিয়ানিমন আছে, ব্যাকটেরিয়াম আছে, সমুদ্র তারা স্ট্রোপেক্ট্রান, কোরানসিয়াকাস বলা হচ্ছে। এরপরে আমরা দেখি দ্বি-অরীয় প্রতিসাম্য, বাই রেডিয়াল সিমেট্রি। দ্বি-অরীয় বলতে বোঝায় যে এরা অরীয় প্রতিসাম্যের মতোই লম্ব অক্ষ বরাবর একবার বিভক্ত করা যায় এবং তারপরে সেই লম্ব অক্ষের সমকোণে আরো একবার এদেরকে বিভক্ত করা যায়, অর্থাৎ মোট 2 বার বিভক্ত করা যায়, যার ফলে এরা 4টি সমান খণ্ডে বিভক্ত হয়ে পড়ে। সাধারণত এদের দুটি কোষিকা থাকার কারণে এদেরকে আর বিভক্ত করা যায় না। তো নিডেরিয়া পর্বভুক্ত যেসব প্রাণী আছে, যেমন এই সিলিওপ্লানা, এটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ। 4 নম্বরে আছে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, বাইল্যাটারাল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি বলতে বোঝায় যে এদের দেহকে লম্ব অক্ষ বরাবর সমান দুটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রজাপতি, পেরিস ব্রাসিকি, ইলিশ, টেনিউলোজা ইলিশা, মানুষ, হোমোসেপিয়েন্স। আমরা নিজেরাও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। 5 নম্বর হচ্ছে অপ্রতিসাম্য, অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি বলতে এদেরকে কোনো অক্ষ বরাবরই একবারও বিভক্ত করা যায় না, তাই এদেরকে অপ্রতিসাম্য বলে। উদাহরণ হচ্ছে অ্যামিবা, প্রোটিয়াস, স্পঞ্জ, স্কাইফা, লুটিনোসা এবং আকারসাম্য, পাইলাগ্লোবোসা। এই প্রাণীগুলি হচ্ছে অপ্রতিসাম্য, অ্যাসিমেট্রি। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে অ্যামিবা এটা অপ্রতিসাম্য, অর্থাৎ কোনো ভাবেই কিন্তু একে বিভক্ত করা যাবে না। তারপরে যকৃৎকের দেখো, একে যকৃৎকের নিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সমান 2 ভাগে ভাগ করা যাবে। অরীয় প্রতিসাম্য দেখো সমুদ্র তারা, একে 5টা আর্ম আছে, 5টা বাহু আছে, সুতরাং এদেরকে সমান 5 ভাগে বিভক্ত করা যাবে, তাই এটা হচ্ছে অরীয়। গোলীয় দেখো, গোলীয় হচ্ছে যে ভলভক্সের উদাহরণ, একে যে কোনো অক্ষ বরাবরই সমান সমান ভাগে ভাগ করা যাবে। আর দ্বিঅরীয় প্রতিসাম্য, এদের কোষিকা থাকার কারণে একবার লম্ব অক্ষ বরাবর আর একবার তার সমকোণে বিভক্ত করা যায়। তো এইগুলি হচ্ছে প্রতিসাম্যতার উদাহরণ। এরপরে আমরা আসি ক্লিভেজের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস। ক্লিভেজের আমরা একটু এখানে দেখে নেই। ক্লিভেজের ভিত্তিতে শ্রেণীবিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ বলতে আসলে বোঝায় যে জাইগোটে যে বিভাজনগুলি ঘটে, এই বিভাজনগুলি কি হচ্ছে ক্লিভেজ বলা হয়। তো ভ্রূণীয় কোষের এই ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজকে 2 ভাগে ভাগ করা যায়, অনির্দিষ্ট ক্লিভেজ, একটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট বলতে বোঝায়
যে ক্লিভেজের ফলে যে ব্লাস্টোমিয়ার গুলি তৈরি হয়, সেই ব্লাস্টোমিয়ার নির্দিষ্ট কোনো অঙ্গ গঠন করে না। এই ধরনের ক্লিভেজকে বলা হয় অনির্দিষ্ট ক্লিভেজ। আর নির্দিষ্ট বলতে যে ক্লিভেজের ফলে যে ব্লাস্টোমিয়ার গুলি তৈরি হয় তা কিন্তু নির্দিষ্ট অঙ্গ তৈরি করে। কোনো কারণে কোনো ব্লাস্টোমিয়ার যদি বিচ্যুত হয় বা নষ্ট হয়, তাহলে ওই প্রাণীর সেই অঙ্গের অনুপস্থিতি হতে দেখা যায়। আচ্ছা, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে এই তিন ভাগে ভাগ করা যায়: অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ এবং সর্পিল ক্লিভেজ। অরিও ক্লিভেজ আমরা একটু চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে এই যে জাইগোট, এই জাইগোট গুলো সবসময় সুষম ও অরিও ভাবে বিভক্ত হতে থাকে, অরিও ভাবে। এর ফলে যে ব্লাস্টোমিয়ার গুলি, এগুলি সুষম আকৃতির অরিও ভাবে সাজানো থাকে সাধারণত আর্থ্রোপোডা প্রাণীতে এই ধরনের ক্লিভেজ দেখা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় হচ্ছে এই ক্ষেত্রে যে আমরা জাইগোট দেখতে পাচ্ছি, এই জাইগোট আহ, দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজ ঘটে, দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় বিভাজন ঘটে, এই দ্বিতীয়। কিন্তু এরপরে যে তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ রূপে এদের বিভাজন সম্পন্ন হয়। এর ফলে এই চারটি করে দুই সারি সৃষ্টি হয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। উদাহরণ হচ্ছে করডাটা ফরক প্রাণীতে এই ধরনের ক্লিভেজ দেখা যাবে। সর্পিল ক্লিভেজ, এই সর্পিল ক্লিভেজ সাধারণত যারা মেরোপ্লাস্টিক এগ যেগুলি সেখানে দেখা যায়, অর্থাৎ একদিকে ডিম থাকে, ডিম্বাণু থাকে, একদিকে হচ্ছে তার নিউক্লিয়াস থাকে, আরেকদিকে হচ্ছে কুসুম থাকে। তো যেদিকে কুসুম থাকে সেদিকে ভেজিটাল পোল বলা হয়, যেদিকে ডিমের নিউক্লিয়াস থাকে তাকে অ্যানিমাল পোল বলা হয়। তো এই ধরনের ডিমে এই দ্বিতীয় বিভাজন পর্যন্ত অরীয় ক্লিভেজ ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমেল মেরুর ব্লাস্টোমিয়ার গুলি ভেজিটাল মেরুর ব্লাস্টোমিয়ারের সাথে স্থান বিনিময় করে, অর্থাৎ সর্পিল আকারে ঘটার কারণে একে সর্পিল ক্লিভেজ বলা হচ্ছে। তো অ্যানিলিডা এবং মলাস্কা পর্বের প্রাণীতে এই ধরনের ক্লিভেজ দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসি সিলোমের ভিত্তিতে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অ্যাসিলোমেট, দুই নম্বর হচ্ছে সিউডোসিলোমেট, তিন নম্বর হচ্ছে ইউসিলোমেট। তো অ্যাসিলোমেট হচ্ছে, আমরা যদি একটু সিলোম সম্পর্কে যদি জানতে চাই, আমরা একটু দেখি। সিলোম বলতে আসলে বোঝায় যে দেহগহ্বর, অর্থাৎ অ্যাক্টোডার্ম এবং মেসোডার্ম এর মধ্যবর্তী অঞ্চলে, অন্যভাবে বলতে পারি পুষ্টিক নালী এবং দেহপ্রাচীরের মাঝখানে যে দেহগহ্বর থাকে, সেই দেহগহ্বরকেই বলা হয় সিলম। তো যেসব প্রাণীর দেহগহ্বর নেই, অর্থাৎ দেহগহ্বর হচ্ছে প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে, সেই ধরনের প্রাণীকে বলা হয় হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ এদের কোনো সিলম নেই। উদাহরণ হচ্ছে পরিফেরা, নিডেরিয়া, টেনোফোরা, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে অ্যাসিলোমেট। সিরোসিলোমেট হচ্ছে তাদের দেহগহ্বর আছে, তবে সেটা পেরিটোনিয়াম পর্দায় আবৃত থাকে না। এই ধরনের সিলমকে সিরোসিলোমেট বলে। গোলকেন্দ্রী অর্থাৎ নেমাটোডা, আর দুটি মাইনর পর্ব আছে, রোটিফেরা আর হচ্ছে এই কিনোরব্রিনকা প্রাণীদের সিলম হচ্ছে সিরোসিলোমেট ধরনের। আর ইউসিলোমেট বলতে বোঝায় যে দেহগহ্বর আছে এবং তা পেরিটোনিয়াম পর্দায় আবৃত। তো এই ধরনের সিলমকে বলা হয় ইউসিলোমেট। তো মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা এসব প্রাণীদের এই সিলম হয় হচ্ছে ইউসিলোমেট ধরনের। এছাড়া ভ্রূণের পরিস্ফুটনের সময় সিলম সৃষ্টির উপর ভিত্তি করে সিলমকে দুই ভাগে ভাগ করা হয়: সাইজোসিলাস ধরনের সিলম, একটা হচ্ছে অ্যান্টেরোসিলাস। সাইজোসিলাস বলতে বোঝায় যে ভ্রূণীয় ডিরেক্ট মেসোডার্মাল টিস্যুর ভিতরে এই যে ফাটল সৃষ্টির মাধ্যমে যে সিলম সৃষ্টি হয় তাকে হচ্ছে সাইটোসিলাস সিলম বলে। অন্যদিকে অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মলাস্কা পর্বে এই ধরনের সিলম দেখা যায়। আর অ্যান্টেরোসিলাস সিলম হচ্ছে যে ভ্রূণীয় আর্কেন্ট্রনের প্রাচীরে সৃষ্ট মেসোডার্মাল থলি সৃষ্টির মাধ্যমে যে সিলম উৎপন্ন হবে, সেই সিলমকে বলা হবে অ্যান্টেরোসিলাস ধরনের সিলম। আমরা আসি খণ্ডায়নের ভিত্তিতে প্রাণীদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এখানেও কিছু ভিত্তি আছে। একটা হচ্ছে খণ্ডায়নের গঠনভেদে দুই প্রকার: একটা হচ্ছে সদৃশ অর্থাৎ হোমোনোমাস সেগমেন্টেশন বা খণ্ডায়ন, এই ক্ষেত্রে খণ্ডগুলো সব একই রকম হয়, যেমন কেঁচোজকের খণ্ডায়ন। দুই নম্বর হচ্ছে অসম্পূর্ণ খণ্ডায়ন বা অসদৃশ বা অসম্পূর্ণ খণ্ডায়ন, এটাকে হেটারোনোমাস সেগমেন্টেশন বলা হয়। এই ক্ষেত্রে খণ্ডগুলি একই রকমের হয় না, যেমন পতঙ্গের খণ্ডায়ন, কোনো খণ্ড ছোট হয়, কোনোটা বড় হয়। তারপরে খণ্ডায়নের অবস্থান ভেদে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়: একটা হচ্ছে সম্পূর্ণ খণ্ডায়ন, কমপ্লিট সেগমেন্টেশন। এই ক্ষেত্রে এই খণ্ডায়নটা দেহের ভিতরে বাইরে সমানভাবে দেখা যায়, যেমন কেঁচোজকে দেখা যাবে এটা। আর অসম্পূর্ণ খণ্ডায়নের ক্ষেত্রে আবার দু রকমের খণ্ডায়ন দেখা যায়। একটা হচ্ছে বহিঃখণ্ডায়ন, অর্থাৎ খণ্ডায়ন শুধু বাহ্যিক ভাবে দেখা যায়, ভিতরে অভ্যন্তরে কোনো খণ্ডায়ন থাকে না। তেলাপোকা, ঘাসফড়িং, চিংড়িতে এ ধরনের খণ্ডায়ন দেখা যায়। আর অন্তঃখণ্ডায়ন অর্থাৎ ইন্টারনাল সেগমেন্টেশন, শুধু অভ্যন্তরে ভিতরে খণ্ডায়নটা দেখা যায়, যেমন মানুষের ক্ষেত্রে
একটা যে আমাদের যে মেরুদণ্ড এটা কশেরুকায় বিভক্ত, এটা অন্তঃখণ্ডায়ন বলা হয়। এরপরে খণ্ডায়ন প্রকৃতি ভেদে খণ্ডায়নকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন। প্রকৃত খণ্ডায়ন বলতে একই ধরনের সব খণ্ডগুলো দেখতে একই রকম হয় এবং এই খণ্ডগুলো দেহ থেকে বিচ্যুত হয় না, যেমন কেঁচো, তেলাপোকা প্রভৃতির খণ্ডায়ন তাহলে একই ধরনের হয় এবং তার দেহ থেকে কখনো বিচ্যুত হবে না। অন্যদিকে অপ্রকৃত খণ্ডায়ন বলতে বোঝায় যে খণ্ডগুলি দেখতে বা আকার আকৃতিতে ভিন্ন ভিন্ন রকমের হয় এবং যেগুলি পরিপক্ক হয় সেগুলি দেহের পশ্চাৎ দিক থেকে দেহ থেকে বিচ্যুত হয়ে যায়, যেমন পিতাকৃমির খণ্ডায়নে এমনটা দেখা যায়। আসে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস। ট্যাগমাটাইজেশনের ভিত্তিতে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বলতে আসলে বোঝায় যে প্রাণী দেহের কিছু খণ্ড মিলে একটা অঞ্চল গঠন করে, কয়েকটা খণ্ড মিলে, যেমন আর্থ্রোপোডা পর্বে আমরা এমনি দেখতে পাই কয়েকটা খণ্ড, যেমন 6টা খণ্ড নিয়ে মস্তক গঠন করে, 3টা খণ্ড নিয়ে বক্ষ গঠন করে এবং 8 বা 11টা খণ্ড নিয়ে উদর গঠন করে। তাহলে যে মস্তক, বক্ষ, উদর এগুলো হচ্ছে অঞ্চল, আর এইভাবে অঞ্চলে বিভক্ত করাকেই বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আমরা একটু দেখে নেই যে ট্যাগমাটাইজেশনের উপর ভিত্তি করে আর্থ্রোপোডা পর্বের যে 3টা শ্রেণী আছে, আমরা 3টা শ্রেণী দেখি। যেমন ক্লাস 1 আছে ইনসেক্টা, তেলাপোকা উদাহরণ। এই ইনসেক্টা আছে একটা, ক্লাস 2 আছে ক্রাস্টেসিয়া বা চিংড়ি, ক্লাস 3 আছে মিডিয়াপোডা বা চালা। 3টা ক্লাস গুলো আছে, এটা সম্পূর্ণরূপে ট্যাগমাটাইজেশনের উপর ভিত্তি করে শ্রেণী করা হয়েছে। যেমন ইনসেক্টাতে আসলে 3টি অঞ্চলে বিভক্ত থাকে তারা, মস্তক, বক্ষ এবং উদরে। অন্যদিকে ক্রাস্টেসিয়া 2টি অঞ্চলে বিভক্ত থাকে, একটা হচ্ছে শিরোপক্ষ আর একটা হচ্ছে উদর, মাথা এবং বক্ষ মিলে শিরোপক্ষ বলে। আর একটা হচ্ছে 2টি অঞ্চলে বিভক্ত থাকে, মস্তক ও ট্রাঙ্ক। ট্রাঙ্ক আসলে বক্ষ ও উদর মিলে গঠিত। তাহলে এটাই হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। আমরা দেখি নটোকর্ডের ভিত্তিতে। নটোকর্ডের ভিত্তিতে প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন কর্ডেড, একটা কর্ডেড। নন কর্ডেড মানে হচ্ছে যে এইসব প্রাণীতে কখনোই নটোকর্ড থাকে না, যেমন কেঁচো, কাশফড়িং। আর কর্ডেড বলতে বোঝায় যে এদের আজীবন বা শুধু ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে। অ্যাসিডিয়া, মাছ, ব্যাঙ, সাপ, মানুষ প্রভৃতি এই কর্ডেটের উদাহরণ। এরপরে আমরা আসি মেরুদণ্ডের ভিত্তিতে। মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীদেরকেও দুই ভাগে ভাগ করা হয়, অমেরুদণ্ডী অর্থাৎ ইনভার্টিব্রেট প্রাণী, আর একটা হচ্ছে মেরুদণ্ডী বা ভার্টিব্রেট প্রাণী। তো অমেরুদণ্ডী প্রাণী বলতে বোঝায় যে যাদের নটোকর্ড থাকে না, অথবা যদি থাকেও নটোকর্ড তবে তা কশেরুকায় বিভক্ত হয় না, অর্থাৎ মেরুদণ্ড থাকে না, তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কেঁচো, ঘাসফড়িং, অ্যাসিডিয়া, প্রাণীজন্য। আর অমেরুদণ্ডী প্রাণী বলতে বোঝায় হচ্ছে যাদের এই সারা জীবনই নটোকর্ড থাকে এবং সেই নটোকর্ড কশেরুকায় বিভক্ত হয়, অর্থাৎ মেরুদণ্ডে রূপান্তরিত হয়। সাধারণত কর্ডাটা পর্বের যারা ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মাছ, ব্যাঙ, সাপ, মানুষ প্রভৃতি এই মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। এরপরে আমরা আসি পৌষ্টিক নালীর ভিত্তিতে। পৌষ্টিক নালীর ভিত্তিতে এই প্রাণীদেরকে দুই ভাগে ভাগ করা যায়। প্যারাজোয়া। প্যারাজোয়া হচ্ছে পৌষ্টিক নালী বা গহ্বর এদের থাকে না, যেমন পরিপূরক পর্বের প্রাণীদের কিন্তু কোনো পৌষ্টিক নালী বা গহ্বর নাই পরিপাকের জন্য, তাই এরা প্যারাজোয়া। আর অন্যদিকে আছে অ্যান্টারোজোয়া, এদের পৌষ্টিক নালী বা গহ্বর থাকে, অর্থাৎ দেহের অভ্যন্তরে পরিপাকের জন্য গহ্বর অথবা পৌষ্টিক নালী থাকে। তো নিডেরিয়া থেকে কর্ডাটা পর্যন্ত যেসব প্রাণীরা আছে তারা হচ্ছে অ্যান্ট্রোজোয়া। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো এটা হচ্ছে প্যারাজোয়া। প্যারাজোয়া আমরা এটা কিন্তু কোনো পরিপাক নালী না, এটা কোনো পরিপাক নালী না। হ্যাঁ, এই মাছটা স্পঞ্জশীল বলা হয়, এটা কোনো পরিপাক গহ্বর না। এটা দেখা যায় হচ্ছে অ্যান্ট্রোজোয়া। আচ্ছা, তারপরে আমরা দেখি, এইবার দেখি এটা হচ্ছে হাইড্রা। হাইড্রা এটা অ্যান্ট্রোজোয়ার উদাহরণ। তবে হাইড্রার ক্ষেত্রে আমরা যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু পরিপাক হয়, এটা পরিপাক গহ্বর। এটা পরিপাক গহ্বর, গহ্বর আছে, অথবা এটা মানুষের আমরা পরিপাক নালী দেখছি, পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী বা গহ্বর আছে বিধায় এটা হচ্ছে অ্যান্ট্রোজোয়ার অন্তর্ভুক্ত, আর পরিফেরারা হচ্ছে প্যারাজোয়ার অন্তর্ভুক্ত। তো এরপরে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের নীতি নিয়ে একটু আমরা আলোচনা করি। শ্রেণীবিন্যাসের নীতিতে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু প্রাণী শ্রেণীবিন্যাসের নীতি প্রণয়ন করা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ, ট্যাক্সোনমিক ক্যারেক্টার। শিক্ষার্থীদের কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই নীতি বলতে বোঝাচ্ছে একটা নতুন প্রাণী আবিষ্কৃত হলে তার যে নামকরণ করা হবে বা তার যে একটা এই শ্রেণীবিন্যাসে যে তার একটা অবস্থান দিতে হবে, এই দেওয়ার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো হচ্ছে নীতি। তো প্রথমে যে কাজটা করতে হবে যে ওই প্রাণীর শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ তার বাহ্যিক, অভ্যন্তরীণ, শারীরবৃত্তিক অথবা স্বভাবগত যেসব বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আগে লিপিবদ্ধ করতে হবে। তারপরে কি করতে হবে? শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন করতে হবে। শনাক্তকরণ বলতে বিভিন্ন ধরনের চেকলিস্ট বা কোনো বুক, আইডেন্টিফিকেশন যেসব বুক আছে সেই বইয়ের সাপেক্ষে এরা এই যে কোন শ্রেণী বা পর্বের সেগুলি নির্ধারণ করতে হবে, এটা হচ্ছে শনাক্তকরণ। 3 নাম্বার হচ্ছে ক্যাটাগরি।
ক্যাটাগরিকরণ বলতে বোঝাচ্ছে যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস আছে, এইগুলিতে এদেরকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করাকে ক্যাটাগরিকরণ করা বলা হচ্ছে। 4 নম্বরে যে নামকরণ। নামকরণ হচ্ছে যে যেহেতু এটি নতুন প্রজাতি যদি হয় তাহলে তার নামকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। নামকরণ কিন্তু দ্বিপদী নামকরণ হতে পারে, ত্রিপদী নামকরণ হতে পারে। প্রাণীর ক্ষেত্রে ত্রিপদী নামকরণ দেখা যায়। এখন দ্বিপদী নামকরণ যেমন হোমোসেপিয়েন্স, আমরা এখানে একটু আলোচনা করে যাই। দ্বিপদ নামকরণটা দেখো কিভাবে করা হয়। ভাষাটা হয় ল্যাটিন, দুটি পদের সমন্বয়ে হয়। প্রথম পদটা হচ্ছে গণ, দ্বিতীয় পদটা হচ্ছে প্রজাতি। এবং হাতে লিখলে এদের নিচে কিন্তু পৃথক পৃথক দাগ দিতে হয়। আর আমরা যেহেতু ছাপার অক্ষরে আমরা ইটালিক ফর্মে লিখি। আর দেখো প্রথম গণের প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল, আর কিন্তু সব স্মল লেটার। স্পিসিসের সবই স্মল লেটার হবে। আর অক্ষরগুলা কিন্তু ইংরেজি। তো সাধারণত যে নামকরণ করে তার নামটা কিন্তু পাশে লেখা হয়। এবং ভ্যালিডিটি হচ্ছে যে যার নামকরণটা প্রথম আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে তার নামটাই বৈধ বলে গণ্য হয়। তো ক্যারোলাস লিনিয়াস হচ্ছে এই দ্বিপদ নামকরণের প্রবক্তা। অন্যদিকে আমরা দেখি ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ হচ্ছে পেসার, ডোমেস্টিকাস, নাইলোটিকাস। নীল নদের পাড়ে যে চড়ুই পাখি। এটা প্রথমটা হচ্ছে গণ, তারপরে প্রজাতি, তারপরে উপপ্রজাতি। অর্থাৎ একই প্রজাতির মধ্যে যদি বৈচিত্র্য দেখা যায়, ভিন্নতা দেখা যায়, তখন একটি উপপ্রজাতির পদ যুক্ত করে প্রাণীর ত্রিপদ নামকরণ করা হয়। তো পাখি বিজ্ঞানী স্লেজেল হচ্ছে এই ত্রিপদ নামকরণের প্রবক্তা। সবশেষে 5 নম্বরে আসবে হচ্ছে প্রিজার্ভেশন বা সংরক্ষণ। প্রিজার্ভেশন বা সংরক্ষণ, আমরা যে নামকরণ করলাম, এই নামকরণ করার পরে আমরা এটা আন্তর্জাতিক জার্নালে পাঠিয়ে দিলাম, এটা তো ফেকও হতে পারে, ভুলও মিথ্যাও হতে পারে। এই কারণে ওই প্রাণীগুলিকে যার নামকরণ করেছে নতুন আবিষ্কৃত, তাদেরকে হতে পারে কোনো বিভাগীয় ল্যাবরেটরিতে অথবা সরকারি কোনো ল্যাবরেটরিতে, গবেষণাগারে বা মিউজিয়ামে এদেরকে সংরক্ষণ, জীবিত অথবা মৃত, সংরক্ষণ করে রাখা হবে। তো এই নীতি অবলম্বন করেই হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস করা। তো আমরা আহ, এখন দেখি যে প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়। আসলে প্রাণীর শ্রেণীবিন্যাসের আমরা কেন করব, এর দুটি প্রয়োজনীয়তা আছে। একটাকে বলা হচ্ছে তাত্ত্বিক প্রয়োজনীয়তা, আর একটা হচ্ছে ফলিত প্রয়োজনীয়তা। তাত্ত্বিক প্রয়োজনীয়তা কি কি আমরা একটু দেখে নিই। যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করাই ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণীর সম্বন্ধে ধারণা দান। অর্থাৎ একটা প্রাণী সম্পর্কে আমরা জানলে ওই গোষ্ঠীর সব প্রাণী সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। 2 নম্বর বলছে কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানাও শেখা যায়। 3 নম্বর বলছে প্রাণীকুলের পারস্পরিক সম্পর্ক বা জাতিজনির বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাহলে জাতিজনি কি? জাতিজনি হচ্ছে যে উৎপত্তির ক্রম, কোন প্রাণী থেকে কোন প্রাণীর আবির্ভাব ঘটেছে, এইগুলি কিন্তু এই শ্রেণীবিন্যাস থেকে জানা যাবে। অর্থাৎ যেটাকে আমরা যে বিবর্তনিক ধারা বলছি, বিবর্তনিক ধারা নির্ণয় শ্রেণীবিন্যাস কাজ করে। নতুন প্রজাতি শনাক্তকরণে শ্রেণীবিন্যাস, আমরা পূর্বেই দেখলাম যে একটা নতুন প্রজাতি শনাক্ত হলে, আবিষ্কৃত হলে কিভাবে শ্রেণীবিন্যাসে স্থান দিতে হয়। তো আমরা এইভাবে এই নতুন প্রজাতি শনাক্ত করতে, এই শনাক্তকরণে কিন্তু আমরা উপরে দেখেছি যে শ্রেণীবিন্যাসের প্রয়োজন। আর ফলিত প্রয়োজনীয়তা কি? ফলিত হচ্ছে যে জনস্বাস্থ্য, কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। অর্থাৎ এই ক্ষতিকর বা উপকারী প্রাণী অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাই করতে কিন্তু শ্রেণীবিন্যাসের জ্ঞানের প্রয়োজন। তারপরে বন্যপ্রাণী সংরক্ষণে, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ, তাহলে সংরক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম নীতিগুলি, এক্সিটু ইনসিটু সংরক্ষণ, এগুলি তো আমরা শ্রেণীবিন্যাসের জ্ঞান থেকে আমরা জানতে পারবো। ভূতাত্ত্বিক ঘটনাবলী নিখুঁত চিত্র তুলে ধরতে জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। ভূতাত্ত্বিক ঘটনাবলী বলতে যে পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর কোন সময়ে কি ঘটনা ঘটেছিল, এইগুলি কিন্তু প্রাণী শ্রেণীবিন্যাস থেকে জানা যাবে। কারণ প্রাণী শ্রেণীবিন্যাস বলে দেবে পৃথিবীর কোন সময় কোন প্রাণীরা ছিল, সেই প্রাণীর ফসিল বিশ্লেষণ করে কিন্তু ওই সময় ঘটনাবলী ব্যাখ্যা করা যায়। সবশেষ বলছে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখি উদ্ভাবন সহজতর হয়। অর্থাৎ শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে অ্যানিমাল ব্রিডিং, ব্রিডিং, আউটব্রিডিং অর্থাৎ সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করা হচ্ছে। এর মাধ্যমে উন্নত ধরনের পশু পাখি উদ্ভাবন করা হচ্ছে, যা আমাদের ডিম, দুধ, মাছ, মাংস এগুলি চাহিদা পূরণ করছে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো যে এই প্রাণী শ্রেণীবিন্যাসের কিন্তু প্রয়োজনীয়তাটা হচ্ছে অনস্বীকার্য। আহ তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস আমি এই পর্যন্তই শেষ করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।